মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য দুটোকে মিলিয়ে দিয়ে যোগ্যদের ঘাড়ে ফেলে দুর্নীতিকে পার করতে চান। মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে পারলেন না যে ওর এসএসসি এফিডেভিট দিয়ে বলেছে যে ৫,৪০০ জন তো স্বীকার করে নিয়েছে বেআইনি। ৫,৪০০ যদি বেআইনি এসএসসি স্বীকার করে থাকে যে এসএসসি অ্যাপয়েন্টেড বাই মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রী তারপরে বলেন যে কোর্টের রায় বেআইনি, তাহলে তো সেটা কন্টেম্প্ট হয়। যে ভাইপো কেন শান্তিনিকেতন এসকালেটারে বাড়িতে থাকে, ভাইপো কেন জেড প্লাস ক্যাটেগরিতে ঘুরে বেড়ায়, ভাইপো কেন তার পিছনে শয়ে শয়ে পুলিশ ঘুরে বেড়ায়, সেই পুলিশদের মাইনেটা কে দেয়? দীপশিতাকে দায়িত্ব দিতে পারাটা শ্রীরামপুরবাসীর পক্ষে যথাযথ উচিত কাজ হবে বলে আমি মনে করি। হাইকোর্টের রায়ে বাতিল প্রায় ২৫,০০০-এর বেশি চাকরি, কিন্তু তারপরে যে ঘটনা ঘটলো তা নিঃসন্দেহে নজিরবিহীন। ঐতিহাসিক রায়ের পাল্টা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালত অবমাননার আর্জি জানিয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে প্রশ্ন হচ্ছেন সুজন চক্রবর্তী। সুজনদা, চাকরি বাতিল এবং মুখ্যমন্ত্রীর একাধিক বোমা কার্যত বিচার ব্যবস্থা বিচারপতিকে আক্রমণ করে, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? না, মুখ্যমন্ত্রী তো ধরা পড়ে গেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক যে ২৬,০০০ যুবকের চাকরি চলে যাওয়া, এটা কারোর ভালো লাগবার কথা না। এবং আমি নিশ্চিত তার মধ্যে একটা বড় অংশ যোগ্য। ২০% ৮০% সেটা তো এসএসসি বলবে, ওটা এসএসসির কাজ, সরকারের কাজ বা তদন্তের কাজ। আমি যদি এমনও ধরে নিই যে অর্ধেক যোগ্য অর্ধেক অযোগ্য, তাহলে কাকড়ের দোষে চালগুলো ভুগবে কেন? অযোগ্যদের দোষে যোগ্যরা ভুগবে কেন? টাকা দুর্নীতি বেআইনি যারা করেছে তার জন্য যারা যথাযথ তাদের ভুগতে হবে কেন? একজন যোগ্যকেও ভুগতে হবে না, এটা আমাদের গ্যারান্টি করতে হবে। আমি প্রথম দিন থেকে বলছি, এখন একই কথা বলছি, এটা হতে পারে না। আর মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য দুটোকে মিলিয়ে দিয়ে যোগ্যদের ঘাড়ে ফেলে দুর্নীতিকে পার করতে চান, এবং সেই কারণেই রোজ কথা বলে যাচ্ছেন। ওর তো উচিত ছিল যদি কোর্টে যান এইটা নিয়ে যাওয়া, যে না এই ২৬,০০০-এর মধ্যে এরা যোগ্য এরা যোগ্য না। সেটা করছেন না, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এই রায়টা বেআইনি। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে, আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী বলছেন রায়টা বেআইনি। মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে পারলেন না যে ওর এসএসসি এফিডেভিট দিয়ে বলেছে যে ৫,৪০০ জন তো স্বীকার করে নিয়েছে বেআইনি। এবার ৫,৪০০ না ৮,৪০০ এটা জানতে চেয়েছে কোর্ট, আর কিছু বলেনি, বলছে না। তো ৫,৪০০ যদি বেআইনি এসএসসি স্বীকার করে থাকে যে এসএসসি অ্যাপয়েন্টেড বাই মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রী তারপরে বলেন যে কোর্টের রায় বেআইনি, তাহলে তো সেটা কন্টেম্প্ট হয়। মুখ্যমন্ত্রী উচিত ছিল বলা যে এইটা বেআইনি এইটা বেআইনি না, আমি আইনি যারা যোগ্য যারা তাদের জন্য লড়ছি। আমরা বলছি তাই, যারা যোগ্য তাদের জন্য আমরা লড়বো, সব রকমভাবে লড়বো। একজন যোগ্যকে বঞ্চিত হতে দেবো না আমরা, এটা হতে পারে না। অপরাধীদের জন্য, রাজ্য সরকারের জন্য, তৃণমূলের জন্য, মমতার জন্য, এসএসসির জন্য একটা যোগ্য ছেলে মেয়ে তারা কেন বিপর্যস্ত হবে? এমনকি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো, যারা টাকা দিয়েছে তারা অপরাধী হতে পারে, কিন্তু যারা টাকা নিয়েছে তৃণমূলের নেতারা তার ১০০ গুণ অপরাধী। তাদের শাস্তি কী হবে? মুখ্যমন্ত্রী তাদের শাস্তি দেবেন? তাহলে মুখ্যমন্ত্রী আসলে অপরাধীদের ঢাকতে চান, তাই কারণে সব বলছেন। এটা বেআইনি কাজ হচ্ছে, বেআইনি কথা বলছেন, অসাংবিধানিক কথা বলছেন, এবং এটা কন্টেম্প্ট হওয়া উচিত বলে আমি মনে করি। শুনলাম বিচারপতিরা সরকারি টাকায় গাড়ি চড়ে, নিরাপত্তা পান, বিচারপতিদের এহানো আক্রমণ, এ বাংলার ইতিহাসে খুব নজিরবিহীন কিছু ঘটনা দেখতে পান আজকে এতদিন পর দেখা যাচ্ছে। সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন, মানুষ আপনাদের সম্মান করে। মুখ্যমন্ত্রী সবই তো নজিরবিহীন। বিচারপতিরা কার টাকায় গাড়ি চড়েন, নিরাপত্তা পান, এটা কোনোদিন মুখ্যমন্ত্রীর বরঞ্চ লোকে বলবে যে বিচারপতিরা তো বিচারপতি বলে মাইনে পান, তারা তো সংবিধানের রক্ষাকর্তা বলে মাইনে পান। যেমন মন্ত্রী সরকারি গাড়ি চড়ে, এটা নিয়ে বিরোধীরা প্রশ্ন করে না, কিন্তু যে প্রশ্নটা মানুষ করে সেটা হচ্ছে যে ভাইপো কেন শান্তিনিকেতন এসকালেটারে বাড়িতে থাকে, ভাইপো কেন জেড প্লাস ক্যাটেগরিতে ঘুরে বেড়ায়, ভাইপো কেন তার পিছনে শয়ে শয়ে পুলিশ ঘুরে বেড়ায়, সেই পুলিশদের মাইনেটা কে দেয়? বেআইনি কাজ করছেন মুখ্যমন্ত্রী, নিজেকে আর ভাইপোকে বাঁচানোর জন্য বাংলাকে শেষ করছেন।
কল্যাণ ব্যানার্জি ফের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে তীব্র আক্রমণ করেছেন, যে কথা বলেছেন একদম ব্যবহার করতে আমার নিজেরও ইচ্ছা করছে না। বিচারপতি সম্পর্কে এক আইনজীবীর এ ধরনের আচরণ আপনি কিভাবে দেখেন? পাল্টিবাজ, এক নম্বরের ধান্দাবাজ, পাল্টিবাজ, ধান্দাবাজ। বললাম তো ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা, একটা কলঙ্ক। মুখটা দেখছেন না, মুখটা। দুঃখ পাবেন না, কল্যাণ গাঙ্গুলি বলবে, কল্যাণ ব্যানার্জি বলবে, আর আপনি তার মধ্যে খুব সাধু সাধু জিনিস খুঁজবেন। মমতা ব্যানার্জি বলবে, আপনি তার মধ্যে যুক্তি খুঁজবেন। এগুলো কেউ ভাবে নাকি? অমিত শাহ বলবে, আপনি তার মধ্যে যুক্তি খুঁজবেন। এগুলো কখনো হয় নাকি? দিলীপ ঘোষ বলবে কি শুভেন্দু অধিকারী বলবে, তার মধ্যে আপনি সাধু কথা পাবেন? এ হয় কখনো? জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জিরা সৎ পথে চলবে, এ হয় কখনো? এইরকম আমি পরপর লিস্ট বলতে পারি, এই লিস্ট আমার চেয়ে মমতা ব্যানার্জির কাছে অনেক বেশি আছে। মানে কল্যাণ ব্যানার্জিরা যখন বুঝে গেছেন যে তারা মানুষের কাছে ধরা পড়ে গেছেন, তখন তাদের আর কোনো ঠিক ঠিকানা থাকছে না, কাণ্ডজ্ঞান থাকছে না, যে যা খুশি মতন আবল তাবল কথা বলছেন। শোনেন, আপনি যার হয়ে প্রচারে গেছিলেন দীপশিতা ধরের একদম লোকসভা কেন্দ্রে কাল নজিরবিহীন ঘটনা ঘটেছে। কাঞ্চন মল্লিক বিধায়ককে নামিয়ে দিয়েছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি বলে মেয়েরা রেগে যাচ্ছে ওর কাছে। তথাগত রায় বলেছিলেন কাঞ্চন কামিনীরা ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কাঞ্চন কামিনী কাউকে কোথাও খুঁজে বেড়াচ্ছেন কিনা আমি জানি না। কাঞ্চন মল্লিককে খুঁজে পেয়েছিলেন, তাকে নামিয়ে দিয়েছেন। এটা খারাপ একটা দৃষ্টান্ত। সাংসদ বিধায়ককে নামিয়ে দিয়েছে। সাংসদের যে কাজকর্ম, তার যে এদিক ওদিক ঘাবলা মারার ঝোঁক, তাতে যদি বিধায়ক ভাগ নিয়ে নেয়, তৃণমূলে আপনি সবসময়ই পাবেন বড় নেতা ছোট নেতা লড়াই হচ্ছে, কে কার ভাগ ধরে রাখবে আর কে কার ভাগ নেবে, হয়তো সেসব লড়াই চলছে। এই দীপশিতা যেটা ইম্পর্টেন্ট অন্তত এই ঘটনা থেকে বলে কথা না, শ্রীরামপুরের মানুষের কাছে আমার আবেদন থাকবে, দীপশিতার মতন একটা মেয়ে, মানে একে তো সব মিলিয়ে বামপন্থীদের প্রার্থী গোটাটাই সবাই বলছেন দি বেস্ট অফ দি টিম। লড়াই, আন্দোলন, রাজনীতি, বোঝাপড়া, সৌজন্য, মানুষের সঙ্গে থাকা, লেখাপড়া, দেশ বিদেশ বোঝা, সাধারণভাবেই সেটা সৃজনের ক্ষেত্রেও যেমন সত্য, সেটা প্রতিকূলের ক্ষেত্রে যেমন সত্য, সেটা দীপশিতার ক্ষেত্রে তেমন সত্য, ব্লা 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 সবার ক্ষেত্রেই সত্য। দীপশিতা একটা রাজনৈতিক পরিবেশে বড় হওয়া, পরিবারের ট্র্যাডিশনটা আপনি দেখুন, নিঃশব্দে মানুষের জন্য কাজ করে যাওয়া বাড়ি, সেই বাড়ির মেয়ে। লেখাপড়া করতে করতে কানহাইয়া কুমার দীপশিতা তখন জেএনইউতে সবাই জানতো, জেএনইউকে লিড করেছে, রাজ্যে এবং দেশের ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদিকা, এবং সারা দেশের ছাত্ররা ভরসা করতে পারে। এরকম আরো অনেক আছে। আপনি দীপশিতা বলছেন বলে আমি দীপশিতা বলছি। দীপশিতাকে দায়িত্ব দিতে পারাটা শ্রীরামপুরবাসীর পক্ষে যথাযথ উচিত কাজ হবে বলে আমি মনে করি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। পরিষ্কার বলছেন কল্যাণ ব্যানার্জি এবং কাঞ্চনের লড়াইটা ছোট নেতা বড় নেতার ভাগাভাগির লড়াই, সেখান দিয়ে দীপশিতা জেতা উচিত, দীপশিতা এগিয়ে রাখা উচিত, অন্তত মানুষের মনে করা উচিত দীপশিতাই যোগ্য অন্তত শ্রীরামপুরে। পাশাপাশি যোগ্য যাদের চাকরি গেছেন হাইকোর্টের রায়ে, তাদের বিরুদ্ধে, তাদের হয়ে শেষ মুহূর্ত অবধি লড়বেন। পাশাপাশি অযোগ্যদের বিরুদ্ধে, এসএসসির বিরুদ্ধে লড়াই চলবে মাঠে ময়দানে। এরকমই বললেন সুজন চক্রবর্তী। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।